বিসমিল্লাহির রহমানির রহিম। মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু নাসের, সহকারী প্রধান শিক্ষক, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে যদি আমরা বলে থাকি যে 7 আর 3 যোগ করলে কত হবে, তোমরা বলবে 10। শিক্ষার্থী বন্ধুরা, 7 আর 3 যোগ করলে 9 বলতে পারবে? পারবে না। 11 বলতে পারবে? পারবে না। তাহলে 7 আর 3 যোগ করলে কত বলবে? 10 বলবে। সেই জন্য বলতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত একজন শিক্ষার্থীকে সত্যবাদিতা শেখায়। এখানে কোনো মিথ্যার জায়গা নেই। এই যে 7 আর 3 10, তোমাকে 10ই বলতে হবে। তার মানে গণিত আমাদেরকে সত্যবাদিতা শেখায়। কেউ যদি তোমাকে বলে থাকে যে তুমি কেমন আছো, তুমি যদি বলো যে মোটামুটি ভালো, এই মোটামুটি কি পরিমাপ করতে পারবো তুমি কতটুকু ভালো, কি পরিমাণ ভালো? সেই জন্য যদি তুমি বলে থাকো 70%, 60%, 80%, তার মানে বোঝা যাবে। তুমি যদি বলো যে 80% ভালো, তার মানে 100-র মধ্যে তুমি 80% ভালো। সেটা হলো একটি সংখ্যাগত তথ্য। এখন তুমি যদি 2 মিনিট কোথাও কোনো আলোচনা রাখো, সেখানে যদি 2টা 3টা 4টা সংখ্যাগত নাম্বার দিতে পারো কিংবা সংখ্যাগত তথ্য দিতে পারো, তাহলে মানুষ মনে করবে যে না, তার কাছে কি তথ্য আছে, সে সংখ্যাগত ইনফরমেশন দিয়েছে। সেই জন্য আমরা এক সময় বলতাম নলেজ ইজ পাওয়ার, আর এখন আমরা বলে থাকি ইনফরমেশন ইজ পাওয়ার। যার কাছে যত বেশি ইনফরমেশন আছে সে তত বেশি আপগ্রেড, সে তত হাল নাগাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আলোচনায় আসি। আমাদের আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর তোমাদের পরিমিতি অধ্যায়ে নিয়ে। পাঠের শুরুতেই স্যার তোমাদেরকে একটি জ্যামিতিক চিত্র দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেই ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা, প্রথমত বলবে এটা একটা কি চতুর্ভুজ। এরপরে স্যার যদি বলে থাকি যে এই চতুর্ভুজ এটা কি নাম, তখন সবাই বলবে যে স্যার ABCD একটি আয়তক্ষেত্র। পাশে স্যার আরেকটি ছবি দেখাচ্ছি, দেখো এই আয়তক্ষেত্রটার একটা বাহুকে অক্ষ ধরে যখন চতুর্দিকে ঘোরাতে থাকলে তখন কি উৎপন্ন হচ্ছে তোমরা খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো যে আয়তক্ষেত্রটার একটি বাহুকে অক্ষ ধরে যখন চতুর্দিকে ঘোরানো হচ্ছে কি উৎপন্ন হচ্ছে? একটি ঘনবস্তু উৎপন্ন হচ্ছে। এটার আকৃতি কেমন হচ্ছে? বিভিন্ন কৌটার মতো হচ্ছে, RFL এর পাইপ কিংবা সিলিন্ডারের মতো হচ্ছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে যে ঘনবস্তুটা উৎপন্ন হচ্ছে এটার নাম কি হবে? বেলুন কিংবা সিলিন্ডার। তাহলে আসো আজকে আমরা বেলুন কিংবা সিলিন্ডার নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের পাঠের আজকের বিষয় হবে বেলুন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পাঠ শেষে আমরা বেলুনের সংজ্ঞা বলতে পারবো, বেলুনের ক্ষেত্রফল আয়তনের সূত্রগুলো প্রতিষ্ঠিত করতে পারবো, বেলুন সংশ্লিষ্ট সমস্যা সমাধান করতে পারবো। এই যে স্যার বললাম এখানে বেলুনের ক্ষেত্রফল আয়তনের সূত্রগুলো প্রতিষ্ঠিত করতে পারবে। তোমরা মনে রাখবে, সূত্র কখনো মুখস্থ করে না, সূত্র প্রতিষ্ঠিত করতে হয়, সূত্রকে এস্টাবলিশ করে নিতে হয়, নিজের মুখ দিয়ে নিজে বের করে প্রতিষ্ঠিত করতে হয়। মনে রাখবে, কোনো দিন সূত্র মুখস্থ করা হয় না। হয়তো এক সময় বলে থাকবে যে a + b হোল স্কয়ার সমান a² + 2b + b²। মনে রাখবে এগুলোর প্রমাণ আছে, প্রতিষ্ঠিত করতে হবে বর্গের সূত্র। সেই জন্য আমরা প্রতিষ্ঠিত করে দেখাবো যে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল কি, বেলুনের আয়তন কি, সমগ্রতলের ক্ষেত্রফল কি, এবং আমরা সবশেষে বেলুন সংশ্লিষ্ট সমাধান করতে পারবো। এবারে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাস্তব জীবনের ব্যবহৃত যে বেলুন বা সিলিন্ডারের সাথে পরিচিত হয়। তোমরা দেখো কতগুলো সিলিন্ডার, সিলিন্ডার আকৃতির বস্তু। তোমরা দেখো সিলিন্ডার আকৃতির বস্তু, এগুলি সিলিন্ডার আকৃতি। আর কি হতে পারে? এই যে বিভিন্ন, আমরা বলছি বিভিন্ন টিনজাত কৌটাগুলি হতে পারে, পাইপ হতে পারে, এগুলি সিলিন্ডার আকারে বস্তু। এবারে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা একটি সিলিন্ডার অঙ্কন করে এখানে দেখাচ্ছি একটা সিলিন্ডারের মধ্যে কি কি থাকে। সিলিন্ডার কিন্তু একটি ঘন বস্তু, এটা একটা 3 ডাইমেনশন, 3 মাত্রিক বস্তু।
এইজন্য আয়তক্ষেত্রে যে কোনো এক বাহুকে অক্ষ ধরে চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুটি উৎপন্ন হবে তাকে সিলিন্ডার বা বেলন বলা হয়। তোমরা কোনোদিন কি বৃত্তের আয়তন নাম শুনেছ? না, বৃত্ত একটি দ্বিমাত্রিক, এইজন্য বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু তার মানে সিলিন্ডার একটি 3 ডাইমেনশন, 3 মাত্রিক বস্তু, তার মানে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এখন আমরা দেখি একটা সিলিন্ডারের মধ্যে কি কি থাকে। একটা সিলিন্ডারের মধ্যে কয়টা বৃত্ত থাকে দেখো তো তোমরা? একটা সিলিন্ডারের মধ্যে 2টি বৃত্ত থাকে। তাহলে এখন দেখো একটা সিলিন্ডারের মধ্যে 2টা বৃত্ত থাকে, তারপরে একটি আয়তক্ষেত্র থাকে। এই যে আমরা বলছি যে বাহুকে অক্ষ ধরে ঘোরানো হলো, এখানে আর হলো সিলিন্ডারের ব্যাসার্ধ, এই হলো সিলিন্ডারের কি উচ্চতা। এবারে আমরা একটু পরিচিতি লাভ করি। দেখো তোমরা সিলিন্ডারটাকে যদি আমরা কেটে দিই তাহলে তার আকৃতিটা কেমন হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা কি আয়তক্ষেত্র হয়ে যায়। যদি আমরা এটাকে কেটে দিই, লম্বা করে ফেলি, তাহলে তার আকৃতিটা একটা কি হয়ে যাবে? আয়তক্ষেত্র হয়ে যাবে। এই আয়তক্ষেত্রটার জন্য একটু লক্ষ্য করে দেখো, যদি আমরা এই আয়তক্ষেত্রটাকে নিই তাহলে আমার এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে, যে বৃত্ত ছিল বৃত্তের পরিধি, এটা কি ছিল? বৃত্তের পরিধি ছিল। আর এটা হলো বৃত্তের, এটা ছিল সিলিন্ডারের কি উচ্চতা। এখন খেয়াল করে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা আগেই জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা 6, 7 এমনকি ক্লাস 5 এ পড়েছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই জানি, আমাদের এই দৈর্ঘ্যটা হবে, যেহেতু তার তলটা একটা কি ছিল? বৃত্ত ছিল। এটাকে যখন আমরা কেটে এরকম একটি আয়তাকার, তোমরা নিশ্চয় লক্ষ্য করে দেখেছ, প্রয়োজনে আবারও খেয়াল করে দেখো, প্রয়োজনে আবার খেয়াল করে দেখো সবাই, এই যে এটা যখন আমরা কেটে দিলাম, এটা একটা কি হয়ে গেল? আয়তক্ষেত্র হয়ে গেল। এই যে একটা আয়তক্ষেত্র হয়ে গেল, এটা তার উচ্চতা, এই যে এটা তার উচ্চতা, এটা হলো তার দৈর্ঘ্য। সেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা ছিল বৃত্তের কি পরিধি, দৈর্ঘ্য ছিল বৃত্তের পরিধি, আর উচ্চতা হলো আমার এখানে h, তার মানে আমার প্রস্থ হলো h। তোমরা বলেছো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি ছিল 2πr, আর উচ্চতা মানে কি h। সুতরাং বেলনের বক্রতলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমার দৈর্ঘ্য হলো 2πr, প্রস্থ হলো h, সুতরাং বেলনের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πrh। এরপরে লক্ষ্য করে দেখো, আমরা বেলুনের যে 3 মাত্রিক বস্তু বলেছিলাম, আমরা তার আয়তন নিয়ে আলোচনা করব। তাহলে তার এই ভূমিটা কিন্তু একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমরা 8ম শ্রেণীতে পড়েছি, এখনো জানি। বৃত্তের ক্ষেত্রফল হলো πr², সেটাও প্রতিষ্ঠিত করতে হয় একটা আয়তক্ষেত্র বস্তু তৈরি করে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা যদি πr² হয়, তাহলে আমার এই সিলিন্ডারের ভূমিটা হলো একটা বৃত্ত, তার ক্ষেত্রফল πr²। এখন যদি আমরা এই বস্তুটাকে একটি তরল পদার্থ দিয়ে ধীরে ধীরে ভর্তি করি, তাহলে এর উপর দিকে উঠতে থাকবে, এটা হবে তার উচ্চতা। তোমরা লক্ষ্য করে দেখো, এই যে ভর্তি করে ফেললাম, এটা তার উচ্চতা। তাহলে ভূমিটা কি πr²। ধীরে ধীরে যখন আমরা তরল পদার্থের মধ্যে প্রবেশ করালাম, তখন তো সে ভর্তি হয়ে গেল, সেই জায়গাটা হলো কি তার উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে তো কি হবে? আয়তন হবে। সুতরাং আমরা বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল কি πr², আর উচ্চতাটা কি h। এবারে তোমরা বলো, তাহলে বেলন বা সিলিন্ডার আয়তন কি হবে? ভূমি হলো πr², উচ্চতাটা হলো, ভূমির ক্ষেত্রফলটা πr², উচ্চতাটা h, সুতরাং সিলিন্ডারের আয়তন হবে πr²h। সিলিন্ডারের আয়তন কি হবে? πr²h। এরপর একটু লক্ষ্য করো, আমরা একটি সিলিন্ডার এখানে দেখাচ্ছি, যার দোনো মুখ এখানে কি খোলা। আমরা নির্ণয় করতে যাচ্ছি তার সমগ্র তলের ক্ষেত্রফল কি।
এখন দেখো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে আমার প্রথমত লাগবে বক্রতলের ক্ষেত্রফল এবং তার দুই দিকে কয়টা বৃত্ত দেখা যাচ্ছে, দুইটা বৃত্ত। তাহলে দুইটা বৃত্ত এবং বক্রতলের ক্ষেত্রফলের যোগফলই হবে বেলন কিংবা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের একটা ক্ষেত্রফল যদি পায়ের স্কয়ার হয় দুটো হবে কি 2 পায়ের স্কয়ার, আর বক্রতলের ক্ষেত্রফল তো আমরা আগেই নির্ণয় করে ফেলেছি কি 2 পাই আর s। আমরা যদি 2 পাই আর কমন নিই তাহলে হবে 2 পাই আর s প্লাস r বর্গ একক। তাহলে বেলনের বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর s, বেলনের আয়তন কি পাই আর স্কয়ার s এবং বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর s প্লাস r। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করলাম। তোমরা মনোযোগ দিয়ে সূত্রগুলো নিজে নিজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, নিয়মিত লেখাপড়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।